তাই আমি কাজটুকু শুরু করে দেই ইমেল চালাচালির মাধ্যমে স্টেট ডিপার্টমেন্টকে আমি যে প্রশ্নগুলো সংক্ষেপে লিখেছিলাম, তারা খুব যত্ন সহকারে এবং তাদের স্ট্যান্ড বাংলাদেশ এবং আমাদের বলবো ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট তথা শুধু সাউথ ইস্ট এশিয়া নয়, ইন্দো প্যাসিফিক জোনে তাদের স্ট্যান্ডের কথা তারা আমাকে জানান, যেটা হয়তো বা কথার ছলে আরো বিস্তারিত বলবো। দেখি যে গতকালকের বিষয়টা দিয়ে শুরু করি। যখন সাংবাদিক প্রশ্ন করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সম্বন্ধে, সেই কথাগুলো সেখানে সুস্পষ্ট, একেবারে সুস্পষ্ট। বাংলাদেশে মানবাধিকারের লঙ্ঘন হচ্ছে, আমাদের ডক্টর ইউনূস কি করছে, সমস্ত কিছুর পরিপ্রেক্ষিতে যে ডিপ স্টেটের কথা বলা হয়েছে, USAIDর কথা বলা হয়েছে, সেখানে যেভাবে তিনি শুরু করলেন ডোনাল্ড ট্রাম্প, সেখানে কিন্তু এই বিষয়টা আমাদের এখানে অ্যানালাইসিস করতে হবে, গভীরভাবে বুঝতে হবে উনি কি বলেছেন। উনি বলেছেন ডিপ স্টেট এটার সাথে যুক্ত নয়, এটা হলো অস্বীকার করা নয়, এটা হলো যে এই মুহূর্তে ডিপ স্টেট বলতে যে সকল ফান্ডিং গুলো USAIDর মাধ্যমে যেত, সেসবগুলোকে উনি বন্ধ করে দিয়েছেন। এটাই ছিল মৌলিক স্ট্যান্ড প্রথম। দ্বিতীয়ত, বিষয়টা যখন বাংলাদেশ সম্বন্ধে, তখন সেখানে উনি কিন্তু এই অল্প কথায়, যেটা আপনার কথা আমি রিপিট করছি, যে অল্প কথায় কিন্তু উনি বলে দিয়েছেন বাংলাদেশ, আমি পরে দেখেছি এটা 1000 বছর ধরে তারা একসাথে কাজ করছে। তার মানে আমাদের 1000 বছরের ইতিহাস সে পড়ে আসছে, সাংস্কৃতিক ইতিহাস। আমরা যে এই বিরাট ভারতবর্ষের আদি প্রাচীন অঞ্চল যেখানে সভ্যতা, সেই সবগুলো নিশ্চয়ই মেনশন করা হয়েছে। কিন্তু ফাইনালি যেই কথাটা উনি বললেন, যেটাকে নিয়ে এখন যারা এটাকে আসলে মিসগাইড করতে চান, ইন্টারপ্রেট বা খারাপ অন্য দিকে নিতে চান, বা অন্য কোনো ভাবে এটাকে উপস্থাপন করতে চান, তারা বিভিন্নভাবে বলছেন। কিন্তু উনি সুস্পষ্টভাবে ইংলিশে উচ্চারণ করে বলেছেন, আই উইল লিভ বাংলাদেশ টু দ্য প্রাইম মিনিস্টার। এই বিষয়টার কোনো ক্রমেই আপনি বলতে পারছেন না যে এই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য, কারণ ওনাকে অন্যান্য প্রশ্ন যখন করা হয়েছিল আমার সামনেই, তখন বলছেন এই প্রশ্নটার উত্তর আসলে প্রাইম মিনিস্টারের জন্য। হ্যাঁ, প্রাইম মিনিস্টার আপনি বলুন। আর এখানে বলা হয়েছে যে বাংলাদেশের বিষয়টি আমি প্রাইম মিনিস্টারের উপর ছেড়ে দিলাম। তার সাথে সাথে উনি স্বপ্রণোদিত হয়ে, যেটা আমাদের সামনে এখন ভিডিও নেই, কিন্তু আমরা ভিডিও আপনাদেরকে সরবরাহ করতে পারবো, ওনারা স্পেশালি ইন্দো প্যাসিফিক জোন সম্বন্ধে মেনশন করে বলেছেন যে ইন্দো প্যাসিফিক জোনে কোনো ধরনের সার্বিক, সারা পৃথিবীতে তো তারা এটা চেষ্টা করছেই, এই মুহূর্তে যেহেতু সেখানে বাংলাদেশে এই উগ্রবাদ তথা ইসলামী টেরোরিজম বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ইউনূস সরকারের মাধ্যমে, সেখানে উনি মেনশন করে বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইন্দো প্যাসিফিক জোনে ইসলামিক টেররিস্টদের মাথা চারা দেওয়া আমরা কোনোভাবেই বরদাস্ত করব না। আমরা এই দুই দেশ মিলে, আমার বন্ধু হেসে দিয়ে বলছেন, আমার বন্ধুর সাথে, বন্ধু PM মোদির সাথে আমার এই কথাই হয়েছে যে আমরা সার্বিক বা এই অঞ্চল নিয়ে এই কাজগুলো করব। আপনারা জানেন যে বিষয়টা শুধু দ্বিপাক্ষিক বাংলাদেশ নিয়ে কথা নয়, আরো 1000 ধরনের কথা হয়েছে। এবং স্টেট ডিপার্টমেন্টের উত্তর কিন্তু আমার কাছে ছিল এক্স্যাক্টলি যেটা আমি এক সপ্তাহ আগে প্রাইম মিনিস্টার মোদি এখানে আসার আগ থেকে আমি বিষয়টা নিয়ে শুরু করি, এবং একটা জিনিসকে আসলে জানতে চাচ্ছিলাম যে সরকারের এই স্টেট ডিপার্টমেন্ট থেকে হোয়াইট হাউস পর্যন্ত এই বিষয়টা পৌঁছে কিনা। সত্যি পৌঁছে গেল। কারণ হলো যে না হলে ডোনাল্ড ট্রাম্প কেন বাংলাদেশ সম্বন্ধে পড়বেন, এবং আমাকে যে উত্তর ইংলিশে তারা পাঠিয়েছে, যেটা আপনার কাছে আমি শেয়ার করেছি এবং আপনিও ফেসবুকে দিয়েছেন বা সোশ্যাল মিডিয়াতে দিয়েছেন, ওইখানে স্পষ্ট করে লেখা যে হ্যাঁ, আমরা জানি বাংলাদেশে টার্গেট করে আওয়ামী লীগের সম্পত্তি ধ্বংস করা হচ্ছে এবং তাদেরকে নাজেহাল করা হচ্ছে। আমরা বাংলাদেশ সরকারকে আহ্বান জানাচ্ছি যাতে করে মানুষের মৌলিক অধিকার, মানুষের সমাবেশের অধিকার গুলো তারা সমুন্নত রাখেন। সেই সাথে আরেকটা কথাও মেনশন করলো যে যারা সেখানে আপনারা আন্দোলন করছেন, রাস্তায় নামছেন, তারা আপনারা সহিংস হবেন না, সেই কথাও বললো। এবং আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আমাদের ডায়ালগ চালিয়ে যাচ্ছে যাতে দ্রুততম সময়ে সেখানে নির্বাচিত কোনো ব্যবস্থার মাধ্যমে সেখানে কোনো গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসে। অতএব সম্পূর্ণভাবে এই ট্রাম্প প্রশাসন
বাংলাদেশের অবস্থানটা তাদের কাছে সম্পূর্ণ ক্লিয়ার। সেখানে কি হচ্ছে ক্লিয়ার। আমি শুধু মেনশন করতে চাই, যখন মোদি, প্রাইম মিনিস্টার মোদিকে মেনশন করে বলেন যে বাংলাদেশের বিষয়টা উনি দেখভাল করবেন, সেখানে বাংলাদেশে কি একটা বিষয় হচ্ছে এই মুহূর্তে 5ই ফেব্রুয়ারি থেকে, হান্ট। কি হান্ট হচ্ছে? ডেভিল হান্ট। আমরা ডেভিল খুঁজে পাবো কোথায়? সেখানে মানুষ খুঁজতে হবে। মানুষ ভালো থাকে, মন্দ থাকে। আমার বিরোধী মানুষ, সরকারের যারাই বিরোধী তারাই ডেভিল, এবং তাদেরকে হান্ট হলো খুবই ক্রুয়েল একটা শব্দ। আপনি হান্টিং করবেন একটা এনিমেলকে, তাকে কিল করবেন, তাকে আহত করবেন। আমরা এমনকি ফিশ ধরতে গেলে হান্ট বলি না, ফিশ ক্যাচিং বলি, ফিশকে আদরের সাথে। কিন্তু এখানে বলা হচ্ছে বাংলাদেশে। অতএব মোদি সরকার এবং ডোনাল্ড ট্রাম্প যদি দেখেন বাংলাদেশের আর্মিরা বাংলাদেশে তাদের নিজের মানুষকে হান্ট করছে, তাহলে আমার দৃঢ় বিশ্বাস, ইতিমধ্যে অনেক অ্যানালাইসিস পাওয়া গেছে যারা যে বাংলাদেশের দ্রুততম সময়ে, যেটা আমার সহ আলোচক মেনশন করলেন, যে নির্বাচিত সরকারকে এইভাবে হটিয়ে দিয়ে মেটিকুলাসলি ডিজাইন করে জাস্ট একটা ডাকাতির মতন, হয়তোবা এই সরকারকেই, যেটা নির্বাচিত সরকার, তাকেই ফিরিয়ে আনতে হবে এই পথে। না হয়তো যে আর্মি যে কাজগুলো করছে সেটা যদি ইউএস এর সাথে ভারত একসাথে কথা বলে, তাহলে আমাদের আর্মি ভবিষ্যতে ইউএনএ পিস কিপিং মিশনে যেতে পারবে কিনা সে নিয়ে ইতিমধ্যে সংশয় দেখা দিয়েছে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি এই কথাটা খুব মনোযোগ দিয়ে শুনছিলাম এবং আমার ভিতরে বিষয়টা নিয়ে একটু অন্যভাবে ক্ষরণ হচ্ছিল। যে ক্ষরণটা বলবো না রক্তক্ষরণ, একটু ব্যথা অনুভব হচ্ছিল। কারণ দাদা যেভাবে আমার সহ আলোচক, উনি যেভাবে আমাদের বাঙালিদের অসহায়ত্ব প্রকাশ করলেন, যে আমরা একটা স্বাধীন দেশের স্বাধীন জাতি, আমরা আমাদের স্বাধীনতার ইতিহাসকে গুড়িয়ে দেই এবং সেটা নিয়ে আনন্দ উৎসব করি। এবং কেউ যারা আবার কিছু মানুষ বাইরে থেকে, প্রবাসী থেকে, তাদেরকে উৎসাহিত করছে এই মব সৃষ্টি করার জন্য। এবং সেখানে বাংলাদেশের স্বাধিকার আন্দোলনের সমস্ত স্মৃতি গত 6 মাসে ধ্বংস করা হয়েছে। যেখানেই বা স্বাধীনতার স্মৃতিস্তম্ভ, যেখানেই মুক্তিযুদ্ধ তাদেরকে অপমানিত করা হচ্ছে। আমি চলে আসছি আপনার মৌলিক প্রশ্নে, কিন্তু তার আগে আমি ভুলে গিয়েছিলাম বলার জন্য, মানবাধিকার কমিশন থেকে যুক্তরাষ্ট্রের যে উইথড্র, সেটার বিভিন্ন কারণের মধ্যে একটি মৌলিক কারণ হলো যে এই সকল কমিশনগুলো সাধারণত ইনফ্লুয়েন্সার লাইক ডক্টর ইউনুস তারা খুব ব্যবহার করে ফেলতে পারে। যেমন বাংলাদেশের উপর তারা যে পত্র প্রকাশ করলো গত 2 দিন আগে, সেটা কিন্তু সম্পূর্ণভাবে ইউনুস সরকার প্রচার করতে বাংলাদেশে দিচ্ছে না। কারণ সেটা প্রথম হলো সেটা একপক্ষীয়। কারণ আমাদের যতটুকু, কারণ আমরা যেহেতু সংবাদ নিয়ে কাজ করি, আমাদের তো খোঁজ খবর কিছুটা হলেও রাখতে হয়। সেখানে যাদের সাথে ওনারা দেখা করেছেন বাংলাদেশে, তাদের মধ্যে একজন ছিলেন শিবিরের প্রধান, তার কাছ থেকে বক্তব্য নিয়েছেন। কিন্তু আমি জানি যে আমাদের সহকর্মী যারা এখন জেলে আছেন বাংলাদেশে, আমি বলছি সাংবাদিক, সিনিয়র সাংবাদিক, আমি নাম বলছি না সিকিউরিটির কারণে, তার অবুঝ সন্তানেরা তাদের সাথে যোগাযোগ করেছে। কারণ আমরা চেষ্টা করেছি ইউরোপিয়ান ইউনিয়নের এবং জার্মান, সুইজারল্যান্ডের সাংবাদিকদের মাধ্যমে তারা যে যাচ্ছে বাংলাদেশে, যে ওই যে নাবালিকা সন্তান, তার সাথে কথা বলুন যে কি বাংলাদেশে ঘটেছে। তারা কিন্তু তার কোনো রেসপন্স করে নেই। সে প্রতিনিয়ত এই বিষয়গুলো নিয়ে আমরা ভবিষ্যতে একদম আমরা বিষয়গুলো নিয়ে আরো সামনে নিয়ে আসব। তাহলে এই ধরনের একটি প্রতিষ্ঠান থেকে যখন ডোনাল্ড ট্রাম্প নিজকে সরিয়ে নেন বা ইউএসএ নিজকে সরিয়ে নেয়, এটা নিশ্চয়ই একটি বড় কারণ। এবং এটা ডক্টর ইউনুসকে বুঝতে হবে যে এই বিষয়টা শুধুই যে তাকে ওয়ার্নিং দেয়া সেটা নয়। বাংলাদেশে যেভাবে তারা টাকার বিনিময়ে বা অন্য কোনো ইনফ্লুয়েন্স, কারণ ডক্টর ইউনুসের ইনফ্লুয়েন্স ছিল, এখনো আছে। আমি এই বিষয়টা আরেকটু গভীরভাবে বলতে চাই এইভাবে, যে একটা সময় ছিল যে ডক্টর ইউনুস বা প্রোটোকল এত বেশি পেত যে ডক্টর ইউনুস বাংলাদেশ ইন এ গুড হ্যান্ড, এরকম আমাকে বলছে অনেকে, সময় দাও। এখন তারাই আমাকে আবার প্রশ্ন পাঠায়, হোয়াটস গোয়িং অন,
কি হচ্ছে, ডক্টর ইউনূসের আমলে বাংলাদেশ উগ্রবাদীর দিকে যাচ্ছেন কেন? তা এটা ছিল এই অংশ। আপনার প্রশ্নটা যদি আবার একটু বলেন তাহলে আমি এখানে ফিরে যেতে পারি। থ্যাংক ইউ। আমি হচ্ছে না, আপনি অনেকটাই উত্তর দিয়ে দিয়েছেন। সেটা হচ্ছে যে আমি ইউএসএআইডির যে ভূমিকা, মানে কেন এটা, মানে ট্রাম্প কি করলো সেই প্রসঙ্গ থেকে আমরা একটু মানে কথা বলতে চাচ্ছিলাম যে ইন ফিউচার নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে যে দায়িত্বটা দিল, আপনার কি মনে হয় যে উনি কি ধরনের ভূমিকা রাখতে পারেন? আমি বুঝতে পারছি যে রজতদা এখানে মানে যেহেতু পলিটিক্যাল কারণ এবং অনেক কিছু আছে, যে এটা তার ভূমিকার কারণে সে আমাদেরকে এখনই ডিসক্লোজ করতে পারছে না সব ইনফরমেশন, এবং সেটা আমি রেসপেক্ট রেখে আমি হচ্ছে দস্তগীর ভাই একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে, কারণ অনেক দর্শকই আসলে প্রশ্নটা করছে, মানে একজন দর্শক প্রশ্ন করছে যে আমি একটু প্রশ্নগুলো দেই সাথে সাথে যোগ করে, সেটা হচ্ছে যে একজন দর্শক প্রশ্ন করছে যে বর্তমান সময়ের জন্য আমেরিকা কি পদক্ষেপ নেবে। আমি স্ক্রিনে দিলাম বাংলাদেশ সময়ের জন্য। একই সাথে হচ্ছে রজতদাকে যে প্রশ্নটা করেছিল সেটা হচ্ছে যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং সেখানে মোদিজি কি স্টেপ নিতে পারে। আমি আপনার কাছে এই দুইটা প্রশ্নই ছুড়ে দিলাম, যে আপনার বিশ্লেষণ থেকে কি হতে পারে মনে হয় যে পরবর্তী স্টেপ? বিষয়টা যত সহজভাবে বলা সম্ভব তত সহজভাবে বলা ঠিক নয়। আমি এটার একটা সহজ সমীকরণ বা সহজ সেন্টেন্স গত 10-15 দিন ধরে ব্যবহার করছি। সেটা হলো, বাংলাদেশের প্রেক্ষিতে ফসল একদম পাকা, কৃষক রেডি কিনা ফসল তোলার জন্য। তার অর্থ হলো যে আমেরিকান প্রশাসন বাংলাদেশে যে দুরবস্থা সেটা তারা অবগত আছেন, এবং আমি অনেকটাই মনে করি যে আমার কমিউনিকেশনের ফলে স্টেট ডিপার্টমেন্ট, হোয়াইট হাউস দুইজন তারা বাংলাদেশ থেকে তাদের এম্বাসির মাধ্যমে এই সংবাদগুলো নিয়ে এসেছেন, যার জন্য তারা সঠিকভাবেই বলতে পারছেন যে ঢাকায় কি ঘটছে। সেটা তার উত্তর, ওনাদের উত্তরগুলো দেখলেই বোঝা যাবে। অতএব আমেরিকা যে বিষয়টা গতকালকে বলে দিল প্রাইম মিনিস্টার মোদীকে, যে বাংলাদেশ বিষয়ে প্রাইম মিনিস্টারই দেখবেন। এখন আমরা ফিরে যাই, যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম, আসলে আমরা ফিরে যাই যে কতটুকু ফ্যাক্টরটা কত কঠিন। যখন 1971 সনে ভারত বাংলাদেশকে বাংলাদেশের মানুষের জন্য একটা সেফ হ্যাভেন তৈরি করে দিল ভারতে, সেখানে মানুষ আশ্রয় নিল, এবং সেই সাথে সঠিক নেতৃত্বের কারণে ভারত থেকে আমাদের সশস্ত্র সংগ্রামটা করতে পারা গেল শ্রীমতী ইন্দিরা গান্ধীর ডাইরেক্ট সহযোগিতায়। আমি বলবো উনি কিন্তু উনার ক্যাবিনেটে একটা সমস্যায় পড়েছিলেন। সমস্যাটা কি, যেটা দাদা একটু আগে বলার চেষ্টা করেছিলেন, আমি বিশ্লেষণ বা আপনি বলেছিলেন যে এখানে কি আরেকটা আফগানিস্তান তৈরি করব আমরা, এখানে কি আরেকটা কাশ্মীর তৈরি করব আমরা, এখানে কি আরেকটা বেলুচিস্তান তৈরি করব আমরা? এই প্রশ্নটার উত্তর শ্রীমতী ইন্দিরা গান্ধীকে ওনার ক্যাবিনেটকে বুঝাতে হয়েছিল, এবং উনি বলেছিলেন যেটা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে 1000 বছরের ঐতিহ্য, মানে উনি বলছেন 1000 বছর ধরে তারা কথা বলছে, এটা হলো 1000 বছরের ঐতিহ্য। এই ঐতিহাসিক ঐতিহ্য, এই কালচারাল যে এক জায়গায়, সেটাই শ্রীমতী ইন্দিরা গান্ধী ওনার ক্যাবিনেটকে বুঝিয়েছিলেন যে এই বাঙালিরা আসলেই বাঙালি, এবং তাদেরকে স্বাধীন করায় আমাদের স্বাধীনতার কামী বাঙালিদেরকে আমাদের সহযোগিতা করলে কোনো ক্ষতি হবে না। বর্তমানে মোদির ঠিক একই অবস্থা। উনার পথ দুই, ডিপ্লোম্যাসি অথবা আমাকে একটু সময় দেন, আরেকটা জিনিস যেটা আমরা আবার এই বিষয়টা ঘটলে আবার আমাকে ভারতের বিরুদ্ধে গিয়ে অস্ত্র ধারণ করতে হবে, সেটা হলো ভারত একটা বিষয়কে ইতিমধ্যে রিজার্ভ করে ফেলেছে। সেই বিষয়টা কি? আগ্রাসনটা কি করে করলো? ডক্টর ইউনূস ক্ষমতা নেওয়ার আগেই ভারতের সংবাদ মাধ্যমে উনি হুমকি দিয়ে বসেন যে ভারত যদি বাংলাদেশ নিয়ে নাক গলায় তাহলে আপনার 7 সিস্টার, ওয়েস্ট বেঙ্গল এবং বার্মা সহ গন্ডগোল সৃষ্টি হবে। দ্যাট ইজ বাই সনদ 51, জাতিসংঘের সনদ অনুসারে অন্য দেশের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি সম্বন্ধে শুধু মৌখিক কথাও যদি কেউ বলে কোন রাষ্ট্রের প্রধান, সেটা 51 অনুসারে আগ্রাসন। সেই আগ্রাসনের যেহেতু তৈরি হয়ে গেল, যেটা 71-এর 3রা ডিসেম্বর পাকিস্তান আক্রমণ করে বসে ইন্দিরা গান্ধীর ওনার ডিপ পলিটিক্স এর কাছে হেরে গিয়ে পাকিস্তান যখন ভারতকে আক্রমণ করে পশ্চিমে,
তো ওনাদের এই দাঁড়াই যায় যে এখন আগ্রাসন তো চলে আসছে, তারা অ্যাগ্রেসর, আমরা প্রোটেক্ট করব, কোথায় যাব, চলো ঢাকা যাই, ঢাকা মুক্ত উইদিন 13 days। সো এই ঘটনাটা যদি মোদি ঘটায়, আমাদের বঙ্গবন্ধু নেই যে ইন্দিরা গান্ধীকে বলবে যে আপনার সৈন্য বাহিনী ফেরত নেন। এটা হবে বাংলাদেশের জন্য চরম চরম দুর্ভাগ্যজনক অবস্থা। এবং এই যে অনির্বাচিত ইউনূসের সাথে যারা আছে, তাদের রাজনৈতিক অজ্ঞতা এবং তাদের সাথে জনগণের কোনো কানেকশনহীনতা, তারা বুঝতে পারছে না যে প্রতিদিন ভারতের মতন পৃথিবীর, উনি দাদা বলেন চতুর্থ অন্যতম একটি শক্তিশালী রাষ্ট্রকে যদি প্রতিদিন উত্তেজিত করা হয় এবং খেপিয়ে তোলা হয়, তাহলে কিন্তু বাংলাদেশের অবস্থানটা নড়বড়ে হয়ে পড়বে। কিন্তু যেহেতু ভারত আমাদের পরীক্ষিত বন্ধু, এবং আশা করি মোদি যিনি রাজনৈতিক নট অনলি পরিপক্ক, এখন গুরুও বলা যায়, তিনি বাংলাদেশের যে বিষয়গুলো সমাধান করে দিয়েছেন, যেটা 50 ইয়ার্সে সমাধান হলো না, ছিটমহলের কথা বলছি সহ অনেকগুলো, এই বাংলাদেশের অবস্থান এই বর্তমানে উনি এমন ডিপ্লোমেসি করবেন যাতে করে বাংলাদেশে আবার ফিরে আসতে পারে গণতান্ত্রিক পরিবেশ এবং ধর্ম নিরপেক্ষ জয় বাংলার বাংলাদেশ।